হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও গ্রাম পঞ্চায়েতের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত নয়, আদার্স এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই একটি স্পেশাল ক্লাস। ঠিক আছে, টাইম ওয়েস্ট না করে আমরা ক্লাসটি শুরু করব। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে? ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ২৪ এপ্রিল ১৯৯৩। কথা ১৯৯৩। এই সংশোধনী আইনটি ১৯৯২ সালে পাস হলেও সারা দেশে কার্যকর হয় ২৪ এপ্রিল ১৯৯৩। কত? ২৪ এপ্রিল ১৯৯৩। বিলটি কবে পাস হয়েছিল? ১৯৯২ সালে পাস হয়েছিল, কিন্তু কার্যকরী হয় ২৪ এপ্রিল ১৯৯৩। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। কি হয়? এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের ২৯টি বিষয় অন্তর্ভুক্ত? সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের ২৯টি বিষয় অন্তর্ভুক্ত? এটি হয়ে যাবে একাদশ। কোনটি? একাদশ তফসিল। ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে একাদশ তফসিল যুক্ত করা হয়। কত? ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ১১ নম্বর তফসিল যুক্ত করা হয়। কত? ১১ নম্বর তফসিল যুক্ত করা হয়। এতে পঞ্চায়েতের কাজের পরিধি হিসেবে কৃষি, স্বাস্থ্য, গ্রামীণ আবাসন সহ মোট ২৯টি বিষয় রাখা হয়েছে। কটি বিষয় ছিল তাহলে? মনে রাখবে, ২৯টি বিষয় ছিল। ২৯টি বিষয় ছিল। এটি ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ১১ নম্বর তফসিল যুক্ত করা হয়েছিল। এতে পঞ্চায়েতের কাজের পরিধি হিসেবে কৃষি, স্বাস্থ্য, গ্রামীণ আবাসন সহ মোট ২৯টি বিষয় রাখা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। নেক্সট, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কবে কার্যকর হয়? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কবে কার্যকর হয়? তাহলে এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ১৯৭৩। কত? ১৯৭৩। পশ্চিমবঙ্গে বর্তমান ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আইনি ভিত্তি তৈরি করার জন্য ১৯৭৩ সালে এই আইনটি পাস ও কার্যকর করা হয়। যে পশ্চিমবঙ্গে বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার আইন ভিত্তি তৈরি করার জন্য ১৯৭৩ সালে এই আইনটি পাস করা হয় এবং এটি কার্যকরী হয়। কত? ১৯৭৩। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? প্রথম আর কি। এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ১৯৭৮। ১৯৭৮। ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনের উপর ভিত্তি করে। কত? ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনের উপর ভিত্তি করে ১৯৭৮ সালে জুন মাসে পশ্চিমবঙ্গে প্রথমবার ত্রিস্তর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিস্তর বলতে কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। কি কি? গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ এটিকে বলা হয় কি? প্রথমে ত্রিস্তর আর কি, যাকে বলা হয় প্রথম ত্রিস্তর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এগুলি। ঠিক আছে, নেক্সট যাব। ৫ নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো বলবন্ত রায় মেহতা কমিটি কোন সালে গঠিত হয়? বলবন্ত রায় মেহতা কমিটি ১৯৫৭ সালে গঠিত হয়। কত? ১৯৫৭ সালে গঠিত হয়। ১৯৫৭ সালে গঠিত। ভারতে গ্রামীণ উন্নয়নের গতি বাড়াতে, এটা কিসের জন্য? ভারতে গ্রামীণ উন্নয়ন হচ্ছে গ্রামীণ উন্নয়নের গতি বাড়াতে ১৯৫৭ সালে এই কমিটি গঠিত হয়।
তাহলে এর উদ্দেশ্য কি ছিল? গ্রামীণ উন্নয়নের হচ্ছে গতি বাড়াতে, যাতে তাড়াতাড়ি গ্রাম গ্রাম গ্রামীণ উন্নয়ন ঘটে। তার জন্য এই কমিটি প্রথম ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল। তাহলে যদি বলা হয় এই বলবন্ত রায় কমিটি মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল, তাহলে তোমরা বলবে ভারতে গ্রামীণ উন্নয়নের গতি বাড়াতে 1957 সালে এই কমিটি গঠিত হয় এবং এই কমিটি দ্বারা ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল প্রথম আর কি। ঠিক আছে, নেক্সট যাব। অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? এটি হয়ে যাবে 1978। কত? 1978 সালে গঠিত হয়। 1977 সালে ডিসেম্বরে জনতা সরকারের আমলে এই কমিটি গঠিত হয়। কত? 1977 সালে গঠিত হয়। হ্যাঁ, 1977 সালে গঠিত হয় এবং 1978 সালে তারা রিপোর্ট জমা দেয়। 1978 সালে রিপোর্ট জমা দেয় কি? রিপোর্ট জমা দেয়। এই কমিটি ত্রিস্তরের বদলে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। কি? ত্রিস্তরের বদলে এটি দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিল। যদি বলা হয় কত সালে গঠিত হয়েছিল, তাহলে তোমরা বলবে 1978। নেক্সট, LM সিংভি কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? LM সিংভি কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটি হয়ে যাবে পঞ্চায়েতি রাজ। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য। এটি 1986 সালে রাজীব গান্ধী সরকারের আমলে গঠিত হয়। 1986 সালে রাজীব গান্ধীর আমলে এটি গঠিত হয়েছিল। রাজীব গান্ধী সরকারের আমলে গঠিত হয়েছে। এই কমিটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোরদার সুপারিশ করে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে কি শক্তিশালী করার জন্য তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোরদার সুপারিশ করেছিল। কোন কমিটি? LM সিংভি কমিটি। পরবর্তী প্রশ্নে যাব। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? এটি হয়ে যাবে 243 কে। সংবিধানের এই অনুচ্ছেদে অনুযায়ী পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন অবাধ এবং নিরপেক্ষভাবে পরিচালনার জন্য প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। কি হয়েছে? প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব। পঞ্চায়েতের মেয়াদ কত বছর? পঞ্চায়েতের মেয়াদ কত বছর? এটি হয়ে যাবে 5 বছর। 5 বছর। সংবিধান অনুযায়ী কোনো কারণে আগে ভেঙে না গেলে পঞ্চায়েতের প্রথম সভার দিন থেকে সাধারণ মেয়াদকাল থাকে 5 বছর। ঠিক আছে, নেক্সট যাব 10 নম্বর প্রশ্নে। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? অপশন এ সভাপতি, অপশন বি সভাধিপতি, অপশন সি প্রধান, ডি হচ্ছে কমিশনার। তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সভাধিপতি। কি হবে? সভাধিপতি। সভাধিপতি। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। আচ্ছা, ত্রিস্তর যে ব্যবস্থা রয়েছে আমাদের 3টি যে স্তরের ব্যবস্থা রয়েছে, তার হচ্ছে সর্বোচ্চ স্তর যদি আমরা দেখি, সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। কি হবে? জেলা পরিষদ। সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ। সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ এবং এর প্রধানকে সভাধিপতি বলা হয়। এর যে প্রধান যিনি আছেন, প্রধান হলেন সভাধিপতি। 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 নেক্সট যাব। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নাও,
যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান থাকেন ওনাকে প্রধান বলা হয়, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রধান বলা হয়, এবং পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট যাব। পশ্চিমবঙ্গের সর্বাধিক জুট উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক জুট উৎপাদনকারী জেলা কোনটি? এটি হয়ে যাবে নদিয়া। নদিয়া হলো জুট উৎপাদনকারী জেলা সর্বাধিক। গাঙ্গেয় এলাকায় উর্বর পলিমাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় পাট বা জুট উৎপাদনের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। হচ্ছে গাঙ্গেয় এলাকার উর্বর পলিমাটি থাকায় এটি হচ্ছে অনুকূল, তাই হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জুট উৎপাদিত হয় বা পাট উৎপাদিত হয়। নেক্সট যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা উৎপাদিত হয়? এটা তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা উৎপাদিত হয়। এটি হয়ে যাবে জলপাইগুড়ি। আর দার্জিলিং হচ্ছে দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে বিশ্বসেরা। কি হচ্ছে? দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে বিশ্বসেরা। পরিমাণের দিক থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। জলপাইগুড়ি জেলা কি ডুয়ার্স অঞ্চলে, মনে রাখবে, ডুয়ার্স অঞ্চলে সর্বাধিক চা উৎপাদিত হয়। নেক্সট যাব পরবর্তী প্রশ্নে, বাংলার শোক নামে পরিচিত নদী কোনটি? তোমরা সবাই জানো এটি হয়ে যাবে দামোদর। কেন এটি শোক বলা হয় বাংলার শোক? অতীতে বর্ষাকালে ছোটনাগপুর মালভূমি থেকে আসা অতিরিক্ত জলের কারণে দামোদর নদ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি করত, তাই একে বাংলার শোক বা বাংলার দুঃখ বলা হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের দায়িত্ব সামলান। কথা ইউপির দায়িত্ব সামলেছেন। কবি হিসেবে তার খ্যাতির জন্য তাকে ভারতের কোকিলও বলা হয়। কি হচ্ছে? ভারতের কোকিলও বলা হয়, এবার নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াও বলা হয়। কি হচ্ছে? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটি হয়ে যাবে 1951। আচ্ছা বলবো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 সালে 25 অক্টোবর থেকে 1952 সালে 21 ফেব্রুয়ারি। অর্থাৎ 1951 সালে কত 51 সালের কত অক্টোবর থেকে কত অবধি চলেছিল? এটি 1952 সালে ফেব্রুয়ারি অবধি চলেছিল। দীর্ঘ সময় ধরে চলেছিল এটি, তাই এই সময়কালকে 1951 থেকে 52 বলা হয়। তাই 2 বছর ধরে চলেছিল, তাই 51 থেকে 52 ধরা হয় এটিকে। পরবর্তী প্রশ্নে যাব, গ্র্যান্ড ট্রাঙ্ক বা জিটি রোড নির্মাণ করেন কে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে শেরশাহ সূরি। মধ্যযুগীয় ভারতের শাসক শেরশাহ সূরি সাম্রাজ্যের যোগাযোগ ও বাণিজ্যিক উন্নতির জন্য সোনারগাঁও অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে সিন্ধু নদ পাকিস্তান পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন সড়কটি পুনর্নির্মাণ করেন, যা তখন সড়ক-ই-আজম নামে পরিচিত ছিল। তখন কি ছিল? সড়ক-ই-আজম নামে পরিচিত ছিল। নেক্সট যাব, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কত সালে? কত সালে? এটি হয়ে যাবে 1975। কত? 1975। ভারতের বিখ্যাত প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী নামানুসারে তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহটি 1975 সালে কি করা হয়? উৎক্ষেপণ করা হয়।
তারিখটি যদি বলা হয়, তারিখ হয়ে যাবে হচ্ছে 19 এপ্রিল, মনে রাখবে তারিখটি ছিল 19 এপ্রিল। নেক্সট যাব, জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে? জাতীয় ভোটার দিবস পালিত হয় হচ্ছে 25 জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চায়েতের জন্য প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, এখান থেকে একটা নয় একটা কমন তোমরা পাবেই, মাস্ট, এবং খুবই গুরুত্বপূর্ণ। 25 জানুয়ারি 1950 সালের 25 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। কত? অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বলা হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল? 1950 সালে 25 জানুয়ারি। 1950 সালে 25 জানুয়ারি, 25 জানুয়ারি গঠিত হয়েছিল। 1950 সালে 25 জানুয়ারি গঠিত। এই দিনটিকে স্মরণ করতে এবং তরুণ ভোটারদের উৎসাহিত করতে 2011 সাল থেকে প্রতি বছর 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ন্যাশনাল ভোটার ডে, 25 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার ডে, ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের বৃহত্তম ল্যাটেরাইট মালভূমি অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ল্যাটেরাইট মালভূমি অঞ্চল কোনটি? এটি হয়ে যাবে রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল, অর্থাৎ এই রাঢ় অঞ্চল বলতে কি বুঝবো? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে জেলাগুলো যেমন হচ্ছে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর নিয়ে গঠিত হয়ে কি রাঢ় অঞ্চল। মূলত এইসব অঞ্চলগুলোকে আমরা কি বলবো? রাঢ় অঞ্চল। তাহলে এইসব অঞ্চলে কি দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তাই পশ্চিমবঙ্গের বৃহত্তম ল্যাটেরাইট মালভূমি অঞ্চল হলো এইগুলি। কোনগুলি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। এটি সাধারণত লাল মাটি, লাল কাঁকুড়ে মাটি দিয়ে তৈরি একটি মালভূমি এলাকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশমূলক নীতি রয়েছে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 40। সংবিধানের পার্ট 4-এ, অর্থাৎ কি সংবিধানের পার্ট 4-এ নেক্সট যাব, একটু দাঁড়াবে। সংবিধানের পার্ট 4-এ নির্দেশমূলক নীতির হচ্ছে 40 নম্বর অনুচ্ছেদে গান্ধীবাদী আদর্শ মেনে স্বশাসিত একক হিসেবে গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা জানবে এটা কি হচ্ছে? ডিপিএসপি মনে রাখো। এর দ্বারা 40 নম্বর অনুচ্ছেদে গান্ধীবাদী আদর্শ মেনে স্বশাসিত একক হিসেবে গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে। ঠিক আছে, পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার একটু অত্যন্ত উর্বর পলিমাটি এবং দামোদর নদের উন্নত সেচ ব্যবস্থার কারণে, কিসের জন্য? দামোদর নদের উন্নত সেচ ব্যবস্থার কারণে পূর্ব বর্ধমান জেলায় রেকর্ড পরিমাণ ধান উৎপন্ন হয়। পূর্ব বর্ধমান জেলায় রেকর্ড পরিমাণ ধান উৎপন্ন হয়। এই কারণে একে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। কি হচ্ছে? এই কারণেই পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার, কারণ ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি ধানের উৎপন্ন হয় বা ধান উৎপাদিত করা হয়। কেন? ওখানকার যে জমি খুবই উর্বর এবং পলিমাটি, এবং দামোদরের উন্নত সেচ ব্যবস্থার কারণে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন করা হয়। তাই ধানের গোলা বা ধানের ভান্ডার বলা হয় থাকে হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানকে। নেক্সট পরবর্তী প্রশ্নে, নীলদর্পণ গ্রন্থের রচয়িতা কে? এটি হয়ে যাবে দীনবন্ধু মিত্র। এটি 1859 এবং 60 সালে বাংলায় ঘটে যাওয়া নীল বিদ্রোহের উপর ভিত্তি করে দীনবন্ধু মিত্র এই কালজয়ী নাটকটি রচনা করেছিলেন। হচ্ছে দীনবন্ধু মিত্র এই 1859 এবং 60 সালে ঘটে যাওয়া নীল বিদ্রোহের উপর ভিত্তি করে দীনবন্ধু মিত্র এই কালজয়ী নাটকটি রচনা করেন। এতে নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার ও চাষিদের কষ্টের বাস্তব ছবি ফুটিয়ে তুলেছিলেন এই নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত এটি ট্রান্সলেট করেছিলেন ইংলিশে। তো ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব,
ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এটি হয়ে যাবে সুকুমার সেন। ঠিক আছে, সুকুমার সেন। আইসিএস অফিসার সুকুমার সেন 1951 ও 52 সালের ভারতের প্রথম এবং 1957 সালের দ্বিতীয় সাধারণ নির্বাচনে সফলভাবে পরিচালনা করেছিলেন। কত? 1951, 52 ও দ্বিতীয় হচ্ছে 1957। মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে চালু হয় কত সালে? এটি হয়ে যাবে 1977। আচ্ছা, এই অপারেশন বর্গা মিন্স কি যদি জানতে চাও, এটি হলো 1977 সালে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর ভূমি সংস্কারের অংশ হিসেবে ভাগ চাষিদের সাধারণত নাম নথিবদ্ধ করা এবং তাদের ফসলের ন্যায্য অধিকার আইনভাবে নিশ্চিত করার জন্য অপারেশন বর্গা আন্দোলন কর্মসূচি শুরু করা হয়। বর্গা মিন্স হচ্ছে ভাগ চাষিদেরকে বর্গাদার বলা হতো, বর্গাদারদের, যারা মাঠ পর্যায়ের কাজ 1978 থেকে পুরোদমে শুরু করা হয়েছে। 1978 থেকে তারা শুরু করে। এই বর্গা সাধারণত ভাগ চাষিদের উপর ভূমি সংস্কারের জন্য একটি নথিবদ্ধ করা হয়েছিল। এটিকে সাধারণত কি বর্গা বলা হয়। ঠিক আছে, আজকের ক্লাসে এই অবধি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েতের জন্য দেখে যাও, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।